কনফারেন্সে এসে আপনার কেমন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক এই রিজনের একটা আন্তর্জাতিক সম্মেলনে এসে ভালোই লাগছে, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। এবং এখানে বিভিন্ন দেশের ইসলামী সংগঠন এবং সংস্থার যারা প্রতিনিধিত্ব করলেন 3 দিনের এই সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, অনেক রিকমেন্ডেশন হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনিশিয়েটিভ এখানে বিশ্ব নেতৃবৃন্দ ইসলামী উম্মাকে যারা লিড করছেন তারা নেওয়ার জন্য চেষ্টা করেছেন। ফলে এরকম একটা সম্মেলনে উপস্থিত হতে পারা আমার জন্য, আমি মনে করি, মহান আল্লাহ তাআলার খাস রহমত, আমার জন্য বিরাট সৌভাগ্য। এখান থেকে অনেক কিছু শেখবার আছে, বুঝবার আছে। ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডের পলিটিক্স নিয়েও এখানে যথেষ্ট আলোচনা হয়েছে। ভূ রাজনৈতিক যে সমস্ত সংকটগুলো, মুসলিম উম্মার চ্যালেঞ্জগুলো, ফিলিস্তিন ইস্যু, গাজা ইস্যু, কাশ্মীর, মিন্দানাও, আরও অনেক জটিল জটিল ইস্যুগুলো আলোচনায় এসেছে এবং মুসলিম উম্মার ইস্যুগুলো নিয়ে ইসলামী সংগঠন, ইসলামী মুভমেন্টগুলোর একটা আন্তর্জাতিকভাবে সেক্রেটারিয়েট গড়ে তোলবার যে একটা নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মালয়েশিয়া সেখানে একটি ঐতিহাসিক অবদান রাখতে শুরু করেছেন। এসব কিছুর সঙ্গেই এই সম্মেলনে উপস্থিত থাকতে পেরে আমি সম্পৃক্ত হতে পারলাম। এটা আমার জন্য আল্লাহ তাআলার খাস রহমত। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং সম্মেলনের আয়োজক কর্তৃপক্ষ যারা, তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। খুবই ভালো, থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমরা অনেকগুলো কোশ্চেন, এখন ওনার একটু পরে ফ্লাইট, এই জন্য আমরা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা দেশ মালয়েশিয়া একটা উন্নত দেশ, তারপরেও তাদের ইসলামিক থিঙ্ক ট্যাঙ্কের সরকারের অধীনে এই যে বিশ্বের সকল ইসলামিক ব্যক্তিত্ব, মুভমেন্ট তাদের একত্রিত করে পৃথিবীতে এগিয়ে যাওয়া, বর্তমান সময়ের যে ওয়ার্ল্ড জিওপলিটিক্স একদিকে যাচ্ছে সেইটা নিয়ে সতর্ক করা, সেই সতর্ক করতে এসেছিলেন আমাদের তারিক সুয়াইদান। তো এই যে মালয়েশিয়ার যে এই অ্যাপ্রোচ এবং এরকম বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব যাকে বলা হয় সিভিলাইজেশনাল লিডার, এই যে ফিলসফি, জিওপলিটিক্স, এই যে সকল বিষয়ে তার যে ধারণা, একদিকে হচ্ছে মালয়েশিয়া পৃথিবীর সেরা স্কলারদেরকে এখানে ইনক্লুড করতেছে, আবার মালয়েশিয়া সরকারগতভাবে যেই সরকারে আসুক না কেন তারা এই ইসলামকে ওন করছে, কিন্তু আমাদের বাংলাদেশে ওন করে না। আমাদের এই মালয়েশিয়াতে আমরা দেখেছি যারা এলিট শ্রেণী তারা ইসলামকে ওন করে, কিন্তু বাংলাদেশে ওন করে না। তাহলে এইটা আমাদের জন্য আসলে একটা ড্রব্যাক। ধন্যবাদ। মালয়েশিয়ার এলিট শ্রেণী বা যারা একটু থিঙ্ক ট্যাঙ্ক, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, তারা ইসলামকে যেভাবে ওন করেন ঠিক অতটা ওইভাবে না করলেও বাংলাদেশে যে একেবারে সিভিল সোসাইটি বা অত্যন্ত জ্ঞানী গুণী শিক্ষিত জন যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, এলিট শ্রেণী আছেন, তাদের মধ্যে কিন্তু আগের চেয়ে কম্পারেটিভলি ইসলামকে নিয়ে চিন্তা, চর্চা, ভাবনা, আগ্রহ বেড়েছে, যথেষ্ট বেড়েছে এবং তাদের মধ্যে এখন ইসলামিক সাবজেক্টের উপরে, ইস্যুর উপরে তারা খুব গুরুত্বপূর্ণ পজিটিভ, ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, অনেক ন্যারেটিভ তারা তৈরি করছেন, যেটা বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে একটা আশার সঞ্চার করেছে। থ্যাংক ইউ। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো যে বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে একটা পিপল পারসেপশন পলিটিক্সে ম্যাটার করে। যে পিপল পারসেপশন এরকম যে এই নির্বাচনে জামাতকে হারানো হয়েছে এবং রাজনীতিবিদ যারা, রাজনৈতিক বিশ্লেষক যারা, একাডেমিশিয়ান, তারাও বলছে যে এই নির্বাচনটা আরও স্বচ্ছ হওয়ার কথা ছিল, সেটা করেনি এবং জামাতকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে এবং খুব কম ভোটের ব্যবধানে আপনি হেরেছেন এবং শিশির মোহাম্মদ মনির, হামিদুর রহমান আজাদ সহ অন্যরা যারা আছেন তাদের তো আসলে এখানে আসার কথা ছিল। এই পিপল পারসেপশন, এই জায়গায় আসলে আপনি কি বলবেন? না, পিপলস পারসেপশনের সঙ্গে আমরাও একমত এবং আমরা আজকে দেশের বাইরে মালয়েশিয়ায় বসেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলি, ম্যানিপুলেশন বলি, যেভাবেই হোক ধীরে ধীরে এটা সত্যটা খুব প্রকাশিত হচ্ছে যে
নির্বাচন পরিচালনায় যারা ছিলেন এবং সেই সময় ইন্টারিম গভর্নমেন্টের অভ্যন্তরের একটা অংশ, তারা যে সিদ্ধান্তের ভিত্তিতে জামাত ইসলামীকে মেজরিটি হতে দেয়নি, এটা সরকারের একজন উপদেষ্টার বক্তব্য, কিন্তু সেটা দুনিয়াবাসীর সামনে এসে গেছে। তো এটার জন্য আমরা খুবই দুঃখিত এবং জাতি এটা আশা করেনি। 16-17 বছরের দুঃশাসন, দুর্নীতি, দলীয়করণ এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশ এবং সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন আমরা কিন্তু চেয়েছিলাম। সেই জায়গাটা আশাহত হয়েছে জাতি। এটার জন্য যারা রেসপন্সিবল, ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে এবং তারা কিন্তু নিজেরাই একেবারে আত্মস্বীকৃত রাজসাক্ষীর মতো তারা বলেছেন যে না, আমরা ইসলামী মুভমেন্টকে ইঙ্গিত করে তারা বলেছেন তাদেরকে আমরা পলিটিক্সে মেন স্ট্রিম হতে দেয়নি। ফলে বোঝা যায় যে আমাদের নির্বাচনটায় জনগণ আশাহত হয়েছে এবং এ ব্যাপারে সরকারের ভেতরের একটা চক্র তারা ভূমিকা পালন করেছে এবং এই সত্য ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, আরও সামনে প্রকাশ হবে। তো এখান থেকে একটা বড় শিক্ষা, আমরা যারা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বহু দিন আন্দোলন করেছি, ইভেন কেয়ারটেকার গভর্নমেন্ট যে ফর্মুলা জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ, তিনি এই কেয়ারটেকার ফর্মুলার কিন্তু রূপকার ছিলেন। এটা 91-এর পার্লামেন্টে এসে মানা হবে না, 96-এ এসে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত একটা শর্ট পার্লামেন্ট করে সেটা আইন তৈরি করলেন, পরে আওয়ামী লীগ এসে সেটা আবার বাতিল করলেন। অনেক ইতিহাসের মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি আবার আদালতের মধ্য দিয়ে সেই সংবিধানের সংশোধন ফিরে এসেছে। ফলে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির এই প্রত্যাশার এত পথ চলাকে যারা বাধাগ্রস্ত করতে পারে, যারা এর সাথে সংশ্লিষ্ট, তারা কখনো জনগণের, দেশের, জাতির, ইভেন সভ্যতার কোনো বন্ধু হতে পারে না। এটা একটা শিক্ষা হলো। সামনের নির্বাচনে এ ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো আশা করি আরও অধিক মাত্রায় সতর্ক থাকবে এবং আমি সহ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে একেবারেই পরিকল্পিতভাবে অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে কিন্তু জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বলে এটা আমরা অনেক প্রমাণ পেয়েছি। আমরা যেরকম শিশির মোহাম্মদ মনির, আপনি যারা মিডিয়া সহ সকল বিষয়গুলো ফেস করে, সেই জায়গায় এদেরকে বলছে যে পিপল পারসেপশন, যে অনেকেই বলছে যে এই ব্যক্তিগুলো সংসদে আসলে আরও বেশি জোরালো ভূমিকা রাখতো জামাতের পক্ষে, যার কারণে বা বিরোধী দলের সাথে সবসময় জনগণের একটা সাইকির মিল থাকে, জনগণের পারসেপশনটা বুঝে, তখন এরা পারসেপশন বুঝে মানে সরকারি দলের উপরে আরও বেশি যৌক্তিক যে লড়াই করতো, সেই লড়াই থেকে তাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছে। এটাই হতে পারে আপনার এই পারসেপশন এবং পাবলিক পারসেপশন এটাই। এবং এমনি তো করেননি, পার্লামেন্টে যদি জামাত ইসলামী যায়ও তারা যেন দুর্বল থাকতে পারে, সরকারের সমস্ত অপকর্ম, বেআইনি কার্যক্রম, গণবিরোধী কার্যক্রমের প্রতিবাদে আইনি লড়াই সংসদে এবং রাজপথে দুদিকেই তো গণতান্ত্রিক বা পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে দুদিকেই চলে, সেটা যেন জামাত ইসলামী খুব দৃঢ়তার সাথে করতে না পারে, সেইটা বাধাগ্রস্ত করার জন্যই কিন্তু আলটিমেটলি পরিকল্পনাটা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, তারা যে ষড়যন্ত্র করুক না কেন, আমাদেরকে মহান আল্লাহ তাআলার ইচ্ছা জামাত ইসলামী পার্টি হিসেবে 68 এবং অ্যালায়েন্স জোট হিসেবে সব মিলিয়ে 77 এমপি নিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি লিডার অফ দি অপোজিশন হিসেবে পার্লামেন্টকে যেভাবে ভূমিকা রেখে চলেছেন, একটা সেশন তো কেবল গেল, আগামী 7 তারিখে বাজেট সেশন শুরু হবে। ধীরে ধীরে আমাদের এমপিরা ম্যাক্সিমাম নতুন হলেও তারা প্রথম সেশনের যে একটা গুড স্টার্টিং তাদের, আশা করছি সামনে ওনারা আরও ভালো করবেন এবং পার্লামেন্টে প্রয়োজনীয় আইনগত এবং যথোপযুক্ত ভূমিকা রাখবার ব্যাপারে আমরা আমাদের সংসদ সদস্যদের পর্যাপ্ত ওরিয়েন্টেশন সহ অনেক কিছুই সাপোর্ট দেওয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে আমরা সে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি এবং একটা পার্লামেন্টারি অ্যাডভাইজারি কমিটিও করা হয়েছে। তারা পার্লামেন্টে আমাদের ভূমিকাকে জনগণের আকাঙ্ক্ষা পূরণের উপযোগী করার জন্য এই কমিটিও সে দায়িত্ব পাশাপাশি পালন করে। আপনি যখন পার্লামেন্টের কথা বললেন, পার্লামেন্টের যে বিষয়টা আসলো, আমরা দেখেছি যে পার্লামেন্টে জামাতের অনেক নেতৃবৃন্দই খুবই ভালো পারফরমেন্স করেছে, আবার দু একজনের খারাপ পারফরমেন্সের কথাও এসেছে, কিন্তু আমরা দেখেছি যে অন্য অন্য ক্ষেত্রে তারা ভালো বক্তব্য বা কথাবার্তা বলে, সামহাও পার্লামেন্টে দু একজন করতে পারেননি। আবার আমরা যেটা দেখলাম যে
ওভারঅল যারা পলিটিক্যাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে আমরা সংসদকে বিশ্লেষণ করেছি, সেখানে দেখেছি যে ফ্লুয়েন্টলি ডে টু ডে লাইফের জায়গা থেকে, মানে একবারে রিসার্চ গবেষণা করে এসে বক্তব্য দিয়ে না, ডে টু ডে লাইফের আলোচনা রেসপন্স, এই জায়গা থেকে ডক্টর শফিকুর রহমান যিনি অপোজিশন লিডার, তিনি খুবই ভালো এবং বিজ্ঞ রোল প্লে করেছেন। তো এইটা একটা পজিটিভ সাইন, খুবই পজিটিভ সাইন। কিন্তু অন্যরাও যদি এরকম ডে টু ডে লাইফের যদি এরকম রেসপন্সগুলো করতে পারে তাহলে তো আরো ভালো হবে। সেক্ষেত্রে তো আপনারা প্রিপারেশন নিয়েছেন। নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছি এবং আমি আশাবাদী। দেখেন, পার্লামেন্টে কথা বলার কিছু বিধি আছে, একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে রুলস অফ প্রসিডিউর। এই দুইটা বইয়ের উপরে পার্লামেন্ট মেম্বারদেরকে ব্যাপক দক্ষ হতে হয়, ম্যাচিউরড হতে হয়। এবং বাইরের বই পুস্তক পড়ে পার্লামেন্টে শুধু ভূমিকা রাখা যায় না। পার্লামেন্ট এমন একটা জায়গা যে এখানে কথা বলার নানান বিধি আছে, হাত তুললেই শুধু কথা সে বলতে পারে না। আপনি একটা পয়েন্ট অফ অর্ডার রেজ করবেন, তো কোন বিধিতে কথা বলবেন, বিধিটা আপনাকে কোট করতে হবে। তো তারপরে বিভিন্ন ইস্যুতে নোটিশ দিতে হবে, বিভিন্ন পার্লামেন্টারি যে সমস্ত নর্মস আছে এগুলো নতুন এমপিদের জন্য একটু জানতে সময় লাগে। একটা অধিবেশনে ইতিমধ্যেই আমাদের পার্লামেন্ট মেম্বাররা যথেষ্ট তারা জেনে ফেলেছেন এবং একেবারে নতুন হিসেবে আমাদের যিনি লিডার অফ দি অপোজিশন তিনি এমপি হিসেবেও নতুন, আবার বিরোধী দলের নেতা হিসেবে নতুন। সেই হিসাবে তিনি কিন্তু সবার কাছেই অ্যাকসেপ্টেড যে না, তিনি ভালো করছেন প্রথম হিসেবে। এবং আমাদের বাকি দু একজন এমপি নতুন হলে হয় কি, যে স্টাইল অফ প্রেজেন্টেশন তো এক একজনের এক এক রকম, মঞ্চে বক্তব্য আর পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য, যেটা আপনি বললেন যে প্রতিদিনের যে কার্যসূচি থাকে, দিনের এজেন্ডাগুলো বুঝতে পারা, আগে ভাগে সে ব্যাপারে মেন্টালি তাকে মাইন্ডসেট করা, প্রিপেয়ার্ড থাকা, এবং সাথে সাথে সেই সুযোগ সেই বিধি নিয়ে স্পিকারের কাছ থেকে ফ্লোর পাওয়ার জন্য কিন্তু একটা তার যোগ্যতার প্রয়োজন হয়, তার একটা আইকিউ থাকতে হয়, সাহস থাকতে হয়, দৃঢ়তা থাকতে হয়, ভোকাল হতে হয়। সেগুলো কিন্তু মাঠের বক্তা, জনসভার বক্তা আর পার্লামেন্টের বক্তা একরকম হবে না, একটু ডিফারেন্ট থাকবে। তবে এই লিমিটেশনটা আশা করি। আচ্ছা, একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে সংসদ সদস্যদেরকে, অপোজিশন সংসদ সদস্য হওয়ার কারণে সরকারি দল কি এইটাকে নিয়ে তাদের মতো করে একটা সিস্টেম করতে পারে যেন অপোজিশন যারা আছে তারা যেন ভালো ভূমিকা পালন করতে না পারে, এবং যে বিষয়টা আজকে ডিসকাস করা হবে সেটা তো 3 দিন আগে দেওয়ার কথা, সেটা না দিয়ে মানে ঠিক জাস্ট যে যখন শুরু হবে তখন যদি দেয় তাহলে অপোজিশনের জন্য এই যে একটা ট্র্যাপে ফেলে দেওয়া। হ্যাঁ, এটা আমাদের লিডার অফ দি অপোজিশন কিন্তু গত সেশনে এই বিষয়ে কিন্তু স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোনো নোটিশ দিতে গেলে, কোনো বিষয় আনতে গেলে তার একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমে সদস্যদের সেটা অবহিত করতে হয়। তো সেটা প্রথম অধিবেশনে অনেক সময় মানা যায়নি। স্পিকার তার কৈফিয়ত দিতে গিয়ে বলেছেন যে আমরা সময়ের কারণে এটা পারিনি, আমরা সামনে খেয়াল রাখবো। তো সরকারি দল যদি ইন্টেনশনালি অপোজিশনকে একটু কি বলা যাবে কোণঠাসা করতে চায়, খাটো করতে চায়, দুর্বল করতে চায়, তাহলে ইন্টেনশনালি পার্লামেন্টারি সমস্ত নবসকে এড়িয়ে এটা করার চেষ্টা অনেক সময় অনেক সরকারি দল করে থাকেন। তো এটা কিন্তু মোটেই গ্রহণযোগ্য নয় গণতন্ত্রে এবং সংসদীয় রাজনীতিতে। এখন একটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের বিজয়ের পরে একটা নতুন পার্লামেন্ট গঠিত হয়েছে। এখানে ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, আমাদের আমির জামাত বলেছেন একটা সাইকেলে যেমন দুটো চাকা থাকে, একটা চাকাকে সাইকেল বলে না, দুইটা চাকা হলেই সাইকেল হয়। তো সরকার আর বিরোধী দল একসাথে চললেই সরকারটা চলতে পারে, নাহলে চলতে পারে না। কারণ সরকার যদি মনে করে যে না আমরা নানান ছুতা দিয়ে আমরা বিরোধী দলকে দুর্বল করে রাখবো, তাহলে সরকারও দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনার ওই কথাটাই সঠিক যে সরকারের উচিত যে বিরোধী দলকে উপযুক্ত এবং যথাযথ ভূমিকা রেখে সরকার পরিচালনায় সরকারের ভুলগুলো ধরে দেবে, ভালো কাজে সাহায্য করবে, ত্রুটিগুলো সংশোধন করবে। এ কাজে সরকারেরও দায়িত্ব বিরোধী দলকে হেল্প করা, বিরোধী দলের দায়িত্ব ভালো কাজে তাকে সহযোগিতা করা। তাহলেই কিন্তু একটা কোঅপারেশনের ভিত্তিতে সরকার সামনে চলতে পারবে। আরেকটা কোশ্চেনে চলে আসি, দ্রুত কুইক করছি, আপনার দ্রুত যেতে হবে। জামাতের পক্ষে কোনো মিডিয়া নেই, জামাতের পক্ষে বলতে মানে একেবারে নিরপেক্ষ মিডিয়া বলতে বাংলাদেশে নেই, আবার জামাতের নিজস্ব কোনো মিডিয়া নেই, মিডিয়া ন্যারেটিভ এবং ইসলামোফোবিয়া তৈরি করছে।
তৈরি যে করছে, এটা করার মধ্য দিয়ে যে চালের বিষয় নিয়ে যেরকম আসছে, কিংবা কোনো জায়গায় হত্যাকাণ্ড হইলেই দোষটা আগে চাপিয়ে দিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার পরে তদন্ত করে যখন প্রমাণ হচ্ছে তখন যে না, এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। তো এটাতে পরে হিতে বিপরীত হবে কিনা সরকারের জন্য, কারণ এই মানুষ আর তাদের কথা বিশ্বাস করবে না এবং নিশ্চয়ই। মিডিয়ার কেউ আর কখনো বিশ্বাস করবে না। নিশ্চয়ই হিতে বিপরীত হবে এবং সরকার বেকায়দায় অলরেডি পড়তে শুরু করেছে। সরকার যেসব অভিযোগ এনেছে জামাতের এমপিদের ব্যাপারে, দলের ব্যাপারে, কোনোটাই আজও প্রমাণিত নয়। বরং সংসদ কেবল বসলো 2-3 মাস পার হয়ে পারল না, উপজেলা লেভেলে, জেলা লেভেলে, জেলা পরিষদে, উপজেলা লেভেলে সংসদের সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নানান যে বরাদ্দ যাচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে দলীয় কোন্দল, ভাগ বাটোয়ারা, টেন্ডারবাজি নিয়ে নানান জায়গায় কিন্তু অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়ে গেছে। কেবল তো 5 বছরে 2 মাস গেল, আরও 58 মাস বাকি। এর মধ্যে আর যা কিছু ঘটবে সেটার জন্য সরকার যদি এখনও সোজা না হয়, তাহলে সরকারকে আরও একটা অপরিণামদর্শী অবস্থার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আমরা দেখলাম মির্জা আব্বাসের সাথে আপনি দেখা করতে গিয়েছেন, তার শারীরিক অবস্থাটা কেমন, কি কথা হলো? এটার পলিটিক্যাল কালচারে একটা সৌজন্যতা এবং সহনশীলতার নতুন ক্ষেত্র আবিষ্কৃত হলো আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষা থেকে। কিন্তু জামাতের ফেসবুক পেজে এই ছবিটা শেয়ার করার কারণে অনেকেই বলছে যে এইটা পলিটিক্যাল কালচার যতটা না, তার চেয়ে জামাত ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, আপোষ করতে চায়। এটা নিয়ে আপনি কি বলবেন? ওইটা যারা এই ধরনের মানবিকতার প্রশ্নে একজন অসুস্থ রোগী এক রাজনৈতিক নেতার কাছে যাওয়াকে যদি এরকম হীনমন্যতার দৃষ্টিতে কেউ দেখে, আমরা বুঝবো যে তাদের মধ্যে রাজনীতির কোনো সুস্থ কালচার নেই, তারা ভুল বলেছেন। এটা বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সকল রাজনৈতিক সঙ্গী, বন্ধু, পক্ষ বিপক্ষ নির্বিশেষে আমরা তাদের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পলিটিক্যাল রিলেশন আমরা সবসময় কিন্তু মেনটেন করি। মির্জা আব্বাস সাহেব খুব কঠিন অবস্থায় অসুস্থ হয়ে দেশ থেকে তিনি বিদেশে চিকিৎসার জন্য এসেছিলেন। আমি যেহেতু মালয়েশিয়া এসেছি, এটা আমার দায়িত্ব একজন রাজনৈতিক নেতা হিসেবে তার জন্য দোয়া করা। সেই জন্য আমরা গিয়েছি এবং উনিও খুব খুশি হয়েছেন। তার অবস্থা ক্রমান্বয়ে যে অবস্থায় তিনি এসেছিলেন দেখলাম যে কিছুটা ভালোর দিকে উনি যাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করেছি। পলিটিক্যাল এই সমস্ত কালচার, রাজনীতির এই সৌন্দর্যগুলো মানুষকে অন করা উচিত, স্বীকৃতি দেওয়া উচিত। এটা নিয়েও টানাহেঁচড়া করলে আমাদের জেনারেশনটা কিন্তু আর পরমত সহিষ্ণুতা, একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সৌজন্যতা আর দেখাতে শিখবে না। আমরা পলিটিক্যাল সায়েন্সের যারা ছাত্র, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমরা পলিটিক্যাল সায়েন্সের বাংলাদেশের সংস্কৃতির যে নতুন পলিটিক্যাল গ্রামার আপনাদের হাত ধরে তৈরি হচ্ছে, আপনাদের দলের মধ্যে যারা বাহিরে বেশি শিক্ষিত আছে তাদের সাথে আপনাদের কমিউনিকেট হচ্ছে, পলিসি সামিটে আমরা দেখলাম। তো তারা আসলে স্ক্যান্ডিনেভিয়ান যে পলিটিক্যাল কালচার, ওইটাকে বাংলাদেশে ইস্টাবলিশ করতে চাচ্ছে, ওই মডেলটাকে। এখন বাংলাদেশের জনগণ আবার সবসময় একটু মানে বিরোধী দল শক্তিশালী অবস্থান নিবে, ময়দানে থাকবে, স্লোগান দিবে, সরকারকে বিব্রত করে ফেলবে, বিক্ষোভ মিছিল, হরতাল, আগুন, এসব না হলে এই পলিটিক্যাল কালচারের দিকে জনগণ চাচ্ছে। আর আপনারা একটা মডেল প্রতিষ্ঠা করছেন, এটা তো আপনাদের জন্য ডিলেমা হয়ে যাচ্ছে না? জনগণের চাওয়া আর আপনাদের হচ্ছে, জনগণ এই কালচারের দিকেই কিন্তু ক্রমশ আকৃষ্ট হবে বলে আমরা পাবলিকের পারসেপশন থেকে বুঝতে পারি। এবং সরকারি দলের মধ্যেও একটা অংশ কিন্তু এখনো চায় যে আমাদের এই সমস্ত ব্যাড কালচার থেকে বেরিয়ে আসা উচিত। রাজনীতি হবে কিন্তু ভায়োলেন্স, সংঘাত, মানুষের গায়ে হাত তোলা, হরতাল, ধর্মঘট, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরের একটা দীর্ঘ পলিটিক্স দেশে সবাই কিন্তু কম বেশি করেছে। কেউ বাধ্য হয়ে করেছে, কেউ শিকার হয়ে করেছে, কেউ আঘাতপ্রাপ্ত হয়ে করেছে। কিন্তু জুলাই বিপ্লবের পর কিন্তু আমাদের নতুন জেনারেশনের মধ্যে এই সেন্টিমেন্টটা তৈরি হচ্ছে যে না, রাজনীতি আমরা করব, রাজনীতিতে বিরোধিতা বিতর্ক থাকবে, কিন্তু আমরা সংঘাত সহিংসতার রাজনীতি পরিহার করে আমরা একটা রাজনীতি সহমতের সংস্কৃতি নেক্সট জেনারেশনের জন্য আমরা দিয়ে যাব। উই আর ট্রাইং, আমরা চেষ্টা করব। গ্রেট। এই আপনার এই অ্যাপ্রোচ যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো এই অ্যাপ্রোচে যায়, তাহলে হয়তো বাংলাদেশটা অনেক দূর এগিয়ে যাবে। কারণ আপনি তো মালয়েশিয়াতে দেখলেন, এখানকার কালচার, এখানকার রাস্তাঘাট, উন্নয়ন, মানুষের প্রতি মানে সহনশীলতা, একজন আরেকজনকে রেসপেক্ট।
তো আমি সর্বশেষ আপনার কাছে আসতে চাই, সরকার যদি জুলাই গণভোটে যা ছিল সেটা বাস্তবায়ন না করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা হবে? সরকারের বিরুদ্ধে জনগণ তো আন্দোলন চায়, এটার উত্তরে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা জুলাই সনদ তথা গণভোটের গণরায়কে আমরা বাস্তবায়ন করতে বলছি। তো সরকার যদি সেটা না করে তার ইচ্ছা মতো জুলাই সনদে তারা 8-10টা ইম্পর্ট্যান্ট সাংবিধানিক বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তারা ওই যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে না আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানবো, এটা একটা শুভঙ্করের ফাঁকি। তারা এই মানবো কথার ব্যাখ্যা হলো যে গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু রিফর্মে তারা নো বলেছে, জি, নোট অফ ডিসেন্ট দিয়েছে। ওইগুলো আবার ওই জুলাই সনদের বইতে নিচে লেখা আছে, অক্ষরে অক্ষরে মানা বলতে ওনাদের নো সহ ওনারা মানবেন। তো ওনারা পার্লামেন্টে ওনারা যে প্রস্তাবটা দিচ্ছেন সেটা হচ্ছে যে ওইগুলো বাদে বাকি সাংবিধানিক রিফর্মের ব্যাপারে ওনারা সংবিধান সংশোধনের একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা বিল আনবেন। সেই বিলটা এনে ওনারা মেজরিটির জোরে হয়তো পাশ করে নেবেন। আমরা অপোজিশন থেকে বলছি নো, সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। এবং বিএনপি যে 31 দফার নিয়ে দীর্ঘ কয়েক মাস বছর ধরে আন্দোলন করলো, 31 দফার প্রথম দফাই হচ্ছে কিন্তু তারা বলেছে যে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করতে হবে। ফলে তাদের 31 দফার প্রথম দফা কিন্তু তারা ইগনোর করে যাচ্ছে। এই জন্য তারা যদি এটা পার্লামেন্টে জোর করে একটা সংস্কার না করে কিছু সংশোধন করবে এবং এমন কিছু বিষয় তারা আনতে চাচ্ছে যেগুলো খুব ইম্যাটেরিয়াল, এটা দেশের শাসন ব্যবস্থায় দলীয়করণে, দুর্নীতিতে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে যদি রিফর্ম না হয় তাহলে জুলাই বিপ্লবের আসল উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হবে। এই জন্য আমরা সংসদেও এ ব্যাপারে এখনও চেষ্টা করে যাব, রাজপথে আমরা এই আন্দোলনকে নিয়ে যাব। গণভোটে প্রায় 5 কোটি মানুষ, 70% মানুষ হা ভোট দিয়েছে। ফলে তাদের কাছেই আমরা ইস্যুটাকে নিয়ে যাব যে আপনারা হা বলেছেন, ইভেন প্রাইম মিনিস্টার সহ সরকারের মন্ত্রীরাও তো হাতে ভোট দিয়েছে বলে আমরা বিশ্বাস করতে চাই, অথচ তারা এখন নিজেদের দেওয়া ভোটকে ইগনোর করছেন। তারা এখন বলছেন যে গণভোট সংবিধান বিরোধী, সংবিধান সংস্কার পরিষদ সংবিধান বিরোধী, প্রেসিডেন্সিয়াল অর্ডারটা সংবিধান বিরোধী। তো এত সংবিধান বিরোধী 4-5 মাস আপনারা বলেননি কেন? আপনারা গণভোটে অংশ নিলেন, ভোট দিলেন, এখন পার্লামেন্টে বিজয়ী হয়ে আপনারা কৌশলগত কারণে নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য আপনারা সংস্কার না করে আপনারা সংশোধন করতে চান। এটা আমরা জাতির কাছে এখন 11 দলীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা মুভমেন্ট গড়ে তুলেছি। বিক্ষোভ, গণমিছিল, জেলায় জেলায়, শহরে, তারপরে আমাদের গোল টেবিল, সেমিনার, লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমরা জনমতকে, সরকার যে জনগণের বিরুদ্ধে চলে গেছে প্রথম মাসেই এবং তারা যে জনগণ থেকে আলাদা হয়ে গেল, তারা যে একেবারে 180 ডিগ্রি রিটার্ন করেছে, ইউটার্ন করেছে তারা তাদের ওয়াদা থেকে, পাবলিকের কাছে আমরা এটা নিয়ে যাব, তারা গণবিচ্ছিন্ন হয়ে যাবে। এবং একটা সরকার শুরুতেই এইভাবে মেজর ইস্যুতে ডিফার করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এই করুণ পরিণতি হয়তো বিএনপিকে বরণ করতে হবে যদি তারা একমত হয়ে পার্লামেন্টে এই জুলাই সনদকে পুরোপুরি বাস্তবায়ন না করে। সর্বশেষ লাস্ট কোশ্চেন, বাংলাদেশের মানুষ মনে করে যে জুলাই বিপ্লবের চেতনা একমাত্র যদি প্রকৃত অর্থেই যদি বাঁচিয়ে রাখতে চায় কেউ, তাহলে সেটা জামাত ইসলামী। তো এই কনটেক্সটে আমরা আরেকটা জায়গা থেকে দেখতে চাই, সেটা হচ্ছে যুদ্ধাপরাধ বিচারের মামলা বলে মানবতা বিরোধী যে অপরাধ হয়েছিল, যে ট্রাইব্যুনাল হয়েছিল, সেই ট্রাইব্যুনালের আগের বিচার, এবং এটা হচ্ছে ইউকের পার্লামেন্টে, এটাকে পার্লামেন্ট না, কোর্ট থেকে এই মানে রায়কে বাংলাদেশের যে বিচার টোটাল সিস্টেমকে যে প্রশ্নবিদ্ধ করলো, এবং এই বিচারটাই যে একবারে আনফেয়ার ছিল, সেটা তো কোর্টের অবজারভেশন এবং পার্লামেন্টের, ব্রিটিশ হাইকোর্ট রায় দিয়ে ওখানে একজন একই মামলার একজন আসামির ব্যাপারে জাজমেন্ট দিতে কি বলেছে যে মিসক্যারেজ অফ জাস্টিস, তারা এটা বলেছে। এবং কোনো রকমই এটা আন্তর্জাতিক মানে এই আইনটা উন্নীত নয়, এই বিচারটা একেবারে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে হয়েছে। ইভেন বাংলাদেশের সুপ্রিম কোর্টেও আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটি আজহারুল ইসলাম কেন্দ্র নেতা, যিনি ফাঁসির সেলে ছিলেন, প্রায় 14 বছর মৃত্যুদণ্ড নিয়ে তিনি ছিলেন, এই রেজিম চেঞ্জের পরে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে সেটাও কিন্তু আইনি লড়াই করেছি এবং তিনি আপিল ডিভিশনের সর্বসম্মত রায়ে মৃত্যুদণ্ড থেকে তিনি বেকসুর খালাস পেয়ে পার্লামেন্টে ইলেকশনে তিনি এমপি পার্লামেন্টেও কিন্তু আসছেন। ফলে এটা যে রাজনৈতিক উদ্দেশ্যে করা একটা আইন ছিল, একটা বিচার ছিল, এটা আসলে প্রকৃত যুদ্ধ অপরাধী যারা তাদের বিচারের জন্য এটা করা হয় নাই। যারা যুদ্ধ অপরাধ করে নাই, যারা সিভিল সোসাইটির লোক ছিলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে সেই সময়কার আওয়ামী লীগ সরকার এই চক্রান্তটা করেছিল যে জামাত ইসলামীকে, তার শীর্ষ নেতাদেরকে যদি হত্যা করা যায়
এবং প্রতিবেশী একটা দেশের ইন্টেনশন এখানে ছিল। তারাও বোধহয় আওয়ামী লীগের কাছে কমিটেড ছিল যে আমরা এই বিচারটা দেখতে চাই, তোমরা জামাত নেতাদেরকে হত্যা করো, তাহলে আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকার জন্য নিরাপদ পাবে। দ্যাট ইজ ওয়াই তারা এটাকে কি বলা যাবে, তারা এটাকে বলতো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আলটিমেটলি এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যারা করেছিল, 195 জন যুদ্ধ অপরাধী পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরাই ছিল, তার তালিকাও ওই সময় শেখ মুজিব প্রকাশ করে গিয়েছে। তাদেরকে খালাস দিয়ে যারা যুদ্ধ করে নাই তাদের অপরাধ কিসের? তারা তো সাধারণ বেসামরিক নাগরিক ছিল। এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু রাজনৈতিক নেতাদেরকে সেই আইন এখানে তো জুডিশিয়াল কিলিং হলো। এটাকে ইতিহাস আসলে আইনের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে কিভাবে মূল্যায়ন করবে? পলিটিক্যাল সায়েন্স আবার একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সে বেকসুর খালাস হয়ে কোনো প্রমাণ তার বিপক্ষে দিতে না পেরে আদালত তাকে বেকসুর খালাস দিল। আবার যারা হিজরত করেছে, নির্যাতিত হয়েছে, ব্যারিস্টার মমিন, তারা এসে পার্লামেন্টের সদস্য। তাহলে বাংলাদেশের পলিটিক্সের ইতিহাসের যে লিটারেচার সাহিত্য হবে, সেই সাহিত্যে তারা চির অমর হয়ে থাকবে। এবং আন্তর্জাতিকভাবে এটা অলরেডি ইতিমধ্যেই স্বীকৃত, অ্যাকসেপ্টেড, যে এই মানবতা বিরোধী বা যুদ্ধ অপরাধী যে আইন বা বিচার 1973-তে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট করে যেটা করা হলো, এটা যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, এটা আসলে আইন না, এটা কোনো বিচার না, এটা একটা জুডিশিয়াল কিলিং। এটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড এবং আন্তর্জাতিক নানান হিউম্যান রাইটস কমিশন যেগুলো ছিল, আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা বলেছে যে কোনো বিচারে এটা আন্তর্জাতিক মানের হয়নি। আমরা এখানে শেষ করব একটা কথা, যে আপনার মতো একজন বর্ষিয়ান পলিটিশিয়ানকে আমরা বাংলাদেশের একজন পলিটিশিয়ানকে পেয়েছি, যিনি রাজনীতিকে খুব কাছে থেকে দেখেছেন, ইসলামী আন্দোলনকে দেখেছেন। তো এই কনটেক্সটে বাংলাদেশের মানুষ তো হতাশ হয়ে যাচ্ছে। তো আপনি যদি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, তারা হতাশ না, তাদের ফিউচার, পলিটিক্যাল ফিউচারকে আমরা বিনির্মাণ করব না, আমরা আজকে আপনার মাধ্যমে আমার বাংলাদেশের প্রিয় জনগণকে বলতে চাই যে আপনাদেরই যে আত্মত্যাগ, আপনার যে ডেভোশন, যে স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আমরা যে জুলাই বিপ্লব করেছি, আমাদের তরুণ প্রজন্ম, শিশু, নারী, মহিলা, হকার, দিনমজুর সব রাস্তায় নেমে এসেছিল একটা নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইনসাফপূর্ণ বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। সে আন্দোলনটা কিন্তু কোনো দলের ছিল না, কোনো ব্যক্তির নেতৃত্ব হয়নি। কেউ বলতে পারবে না যে এই মুভমেন্টটা অমুক দল করেছে। আন্দোলনটা আগস্টের কাছাকাছি এসে এমন একটা রূপ লাভ করলো, আমি তখন কারাগারে ছিলাম, মনে হচ্ছিল যে এ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়েছে। ফলে আমি জনগণকে আজকে আহ্বান জানাবো যে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে, তারা যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, এবারের নির্বাচিত বিএনপি সরকার সে আকাঙ্ক্ষা পূরণ যদি না করে, একেবারেই সরকারের শুরুতেই যদি সে তারা বিট্রে করে, তাহলে আবার জনগণ তার আশা পূরণের জন্য রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলনে নেমে আসবে। আপনারা বিরোধী দল 11 দল যে জাতীয় ঐক্য গড়ে তুলে, আমরা এক্ষুনি সরকারকে বলছি যে আপনি ক্ষমতা থেকে নেমে যান, বরং আমরা বলছি আপনি জনগণের কাছে যে ব্যাপারে কমিটেড আছেন, আপনি গণভোটের গণরায়কে আপনি বাস্তবায়ন করুন। দেশ গড়ার কাজে বিরোধী দলের সাথে হাত মিলিয়ে আপনি সামনে চলুন, তাহলে আমরা প্রস্তুত। উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট। আমরা গণতান্ত্রিক রীতিতে চলবো। আমাদের নেতা বলেছেন আমরা সব ভালো কাজে সাহায্য করব, সব মন্দ কাজের প্রতিরোধ করব। আর আমরা বলেছি আমরা একটা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব, জাতির প্রতিনিধিত্ব আমরা করব। ফলে জনগণের হতাশার কিছু নেই। জনগণকে আশাবাদী হয়ে আমাদের পার্লামেন্টারি পলিটিক্সে বিরোধী দলের সাথেই থেকে তাদের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নে একসঙ্গে থাকার জন্য আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জনতা। আমরা শেষ করছি। আপনার আজকের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।